নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, এন্টারটেনমেন্ট। আসুন গল্পটি শোনা যাক। দেখেছ, আমাদের সিঁড়িতে ওঠার মুখে ঠিক একটা শুকনো লঙ্কা ফেলে রেখেছে। সারাক্ষণ মনের মধ্যে কুচিন্তা। সবিতা একজন স্কুল টিচার, জিওগ্রাফি পড়ায়। সে জিওগ্রাফিতে মাস্টার্স করেছে। তাও সে চিৎকার করছে, খালি তুকতাক, খালি তুকতাক। সে জানে তার কর্তা এই সময় বাড়িতেই বসে আছে। सुना जी, तुम्हारा भाई लोग नीचे वाला हमारा दरवाज़ा का सामने जादू टोना किया। अजीब बात है, दिन भर घर में रहती है छोटे वाला का बीबी और ये सब करता है। हम भी कुछ कम नहीं है, हम भी उसको दिखाएंगे। उसका बेटा कैसे पास होगा मैं भी देखती हूँ। এরকম হামেশাই চলতে থাকে। এটা কোনো অবাঙালি বাড়ি নয়, বাঙালি বাড়ি। শুধু আমাদের বাংলায় নয়, রায়পুরে একটি পুরনো আমলের বাঙালি বাড়ি। বড় বাড়ি, দোতলা বাড়ি। বাড়িতে দুটি পরিবার বাস করে। এই বাড়ির বুড়ো কর্তা ছিলেন ডাক্তার। তার অনেক ছেলে মেয়ে ছিল, 6 ছেলে 2 মেয়ে। 6 ছেলের মধ্যে 4 জনই বাইরে থাকে কর্মসূত্রে। তারাও সবাই যে যার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেখানেই থিতু হয়ে গেছে। 2 ছেলে এই বাড়িতে বাস করে, একজন নিচতলায়, একজন ওপরতলায়। তারাই তাদের স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বসবাস করে। বুড়োকর্তা দীর্ঘদিন ডাক্তারি করেছেন, খুব নাম ডাক ছিল। পয়সাওয়ালা ডাক্তার ছিলেন, অনেক পয়সাও কামিয়েছিলেন। বিশাল বাড়ি বানিয়েছিলেন এই রায়পুরে। এইখানেই তিনি একটি হাসপাতালের ডাক্তার ছিলেন। রিটায়ার হওয়ার পর এখানেই প্র্যাকটিস করেন এবং পয়সারও ছিল। দীর্ঘজীবী ছিলেন তিনি। তার বিয়োগ ঘটেছে। গিন্নিও দেহ রেখেছেন। মেয়েরাও নিজেদের সংসারে ছেলেমেয়ের বিয়ে দিচ্ছে। সর্বকনিষ্ঠ 2 ছেলে এই বাড়িটি দখল করে আছে সপরিবারে। সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে শুতে যাওয়া অবধি 2 পরিবারের মধ্যে তু তু ম্যায় ম্যায় লেগে থাকে। অদ্ভুত ব্যাপার। এদের মনোমালিন্যের কারণ হচ্ছে জাদুটোনা। একজন বলে, ও আমার বাচ্চার উপর জাদুটোনা করেছে, তাই জন্য আমার ছেলেটার পেটের রোগ সারছে না। অন্যজন বলে, কাল রাত্রিরে আমার মেয়েটার ধুম জ্বর, তারপর এক বাবাজিকে ডেকে এনে ঝাড়ফুঁক করিয়ে তবে জ্বর নামলো, কোনো ওষুধে কাজ হচ্ছে না। এরা কথা বলে হিন্দিতে নিজেদের মধ্যে, বাংলা বিশেষ বলে না। বাইরে ওরা খাঁটি হিন্দি বলে, কিন্তু বাড়ির মধ্যে একটু বাংলা মিশিয়ে হিন্দি বলে। যেমন ছোটো কর্তা যখন তার গিন্নিকে দূর থেকে ডাক দেন, তিনি হাঁক দেন, শুনতেছ যে? এদের পূর্বপুরুষ কোনো কালে বাংলাদেশের অধিবাসী ছিলেন। বাবা মায়ের মধ্যে বোধহয় সেই টানটা রয়ে গেছিল, তাই ছেলেদের মধ্যেও এসেছে। ঝগড়াটা যে খালি 2 গিন্নির মধ্যে তা নয়, 2 কর্তার মধ্যেও আছে। এই 2 কর্তার নাম যথাক্রমে, এদের মধ্যে যে বড় তার নাম সঞ্জয় আর কনিষ্ঠের নাম অজয়। উপরের জন সঞ্জয়। তার 2 ছেলে, বান্টি আর রন্টি।
এই ছেলে দুটিও শয়তান, তবে চুপচাপ। নিচের জন অজয়, তার একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি যাকে বলে একদম বাঁদর, নাম বাপ্পা। যেমনি দুষ্টু তেমনি মিথ্যেবাদী। খুব একটা ছোট না, ক্লাস 9-এ পড়ে, প্রচণ্ড বদমাইশ। উপরের জন সঞ্জয়, তিনি আবার চাকরি বাকরি করেন না, তিনি নানা রকম বিজনেস করেন। তিনি বাড়ির ছাদে আবার বাড়ির উঠোনে যেখানে বাগান আছে সেখানে মুরগির ঘর তৈরি করেছেন। মুরগি প্রতিপালন করেন, মুরগির ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন। নিচের তলার লোক অনুযোগ করে, দুর্গন্ধ আসে। ওপরওয়ালা সঙ্গে সঙ্গে জবাব দেয়, ये हमारा बाप का घर है, गार्डन भी आधा हमारा। বাস, দুই ভাইয়ের ঝগড়া চলতে থাকলো। শুধু ভাইদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, দুই বউতেও লেগে যায়। যে যার জাদুটোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। উপরের সবিতা আবার একটি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচে রান্নাঘরের সামনে ফেলে দেয় উপর থেকে। বাস, আর যায় কোথায়? ধুন্ধুমার কাণ্ড। শুধুমাত্র চুল টানাটানিটা বাকি থাকে। যেভাবে গালিগালাজ চলে, ওদের স্বর্গবাসী শাশুড়ি মাও যদি শুনতে পেতেন তাহলে কানে আঙুল দিতেন। আশেপাশের বাড়ির লোকেরা বলে, ডাক্তারবাবু কা ঘর कैसा था और क्या हो गया। ওনাদের কোনো লাজ লজ্জা নেই। পরদিন সবিতা আবার সেজে গুজে স্কুলে চলে যায়। আর নিচের তরফের মলি ঘরকন্না মিটিয়ে পড়শিদের সঙ্গে গল্প করতে বসে তাদের বাড়ি গিয়ে। ওদের বোধ হয় এতেই আনন্দ। এগুলো রোজকার জীবনের বাঁচার খোরাক। দুটো বাড়ি খুব নোংরা। ওরা খালি রান্না বান্না করে, খায়, প্রাত্যহিক কাজকর্ম করে আর ঝগড়া করে আনন্দ পায়। ওদের মূল কাজ ঝগড়া করে আনন্দ পাওয়া, পরস্পরের সঙ্গে ঝগড়া করা। একজনের ছেলে বা মেয়ে যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তাহলে অন্যজনের মন্তব্য আসে, ये तो होगा ही, होना ही था, उसने तो बाबा जी को बुला के ये सब करवाया। তুমুল চিৎকার চেঁচামেচি চলতে থাকে। সর্বক্ষণ এরা ঝগড়া করে, বাড়িতে কাকচিল বসতে পায় না। দুই ভাই সবসময় ছক কষে বাড়ির কোন জায়গাটা দখল করবে, বাড়ির উঠোন অথবা বাগান। বাড়ির উঠোন আর বাগান নিচের তলার কবজায়, তাই উপরওয়ালা উঠোনে অথবা বাগানে মাঝে মাঝে মুরগির ঘর তৈরি করে। দেখা দেখি নিচের গৃহিণী মলি শুরু করলো নার্সারির ব্যবসা। ছাদে শেড করে সে নানা রকম পাতাবাহারের গাছ করে ছোট ছোট টবে করে বিক্রি করতে লাগলো। এটার মানে হচ্ছে ছাদটা দখল করা। এই এক অদ্ভুত মানসিকতা। এরা বুঝতে পারে না বাড়িটা সবার। বড় দাদারা যদি দাবি করে তবে তাদেরও ভাগ দিতে হবে। আর এই বাড়িতে তো সবার হবে না, তখন উপায় হচ্ছে বাড়িটা বিক্রি করে সবাইকে ভাগ দেওয়া। কারণ বুড়ো কর্তা উইল করে গেছেন, ওনার 6 ছেলে 2 মেয়ে সবাই এই বাড়ির ভাগিদার। মেয়েরা বলেছে ভাগ নেবে না, কিন্তু ছেলেরা কেন ছাড়বে? এই ঘটনা যেই সময়ের, সেটা 2006-07 হবে। তখন হঠাৎ সবার বড়দা একবার রায়পুরে এসে ঘোষণা করলেন, আমাদের বয়স হয়ে যাচ্ছে, এবার বাড়ি বিক্রির ব্যবস্থা করো, সবাইকে টাকা ভাগ করে দেওয়া হবে। যে 2 ভাই থাকে তাদেরকে বললেন, তোমাদের দুজনেরই তো এখানে ফ্ল্যাট আছে, তোমরা শিফট করো আর বাড়ি বিক্রির বন্দোবস্ত করো। ছোট 2 ভাই বলে, এতদিন তো বাড়ির দেখভাল আমরাই করেছি, তাই আমরা বেশি টাকার দাবিদার। যা টাকা আসবে তার থেকে সবাই নিয়ে আমাদের 2 জনকে 2 লাখ টাকা করে বেশি দিতে হবে। এই সময় আবার 2 ভাই এক কাট্টা। তখন আর তাদের মধ্যে ঝগড়া বিবাদ নেই। বড়দাদা নিরীহ মানুষ, তিনি বুঝলেন এদের সাথে সমঝোতা করতে হবে,
না হলে কেউই কোনো টাকা পাবে না। আর সবারই তো বয়স হয়ে যাচ্ছে, একটা মিটমাট তো দরকার। তিনি অন্য ভাইদের সঙ্গে কথা বললেন, তারা রাজি হয়ে গেল। ওদের হাত থেকে তো বাড়িটা উদ্ধার হবে, কিছু টাকাও পাওয়া যাবে। বড়দাদা ছোট দুই ভাইকে বললেন, লোক দেখো, ব্যবস্থা করো, ওদের দাবি মেনে নেওয়া হবে। এই দুই ভাই এত শেয়ানা, যাকে বলা যায় ক্লেভার, যে এরা দেখতে লাগলো প্রমোটার। আসলে এদের উদ্দেশ্য ছিল যে বাড়ি বিক্রি করতে দেবে না, নিজেরাই ভোগ করবে। আর নিজেদের ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে রেখেছিল, সবখান থেকেই ইনকাম করতে হবে। এক এক করে প্রমোটার আসে, এরা রেট ঠিক করে, ভাইদেরকে জানায়, বলে, दादा 60 लाख बोल रहा है और 2 फ्लैट, उसमें क्या होगा? বড় ভাই বলে, হয়ে যাবে, তোরা ফ্ল্যাট নিয়ে নিস, আমরা 4 ভাই টাকা ভাগ করে নেব। তোরা কিছু টাকা চাইলে তাও দিয়ে দেব। ছোট দুই ভাই বলে, हम लोग तो 20-20 लाख मांगता। বড়দাদা চুপ করে যান, তাহলে অন্য ভাইরা আর কি পাবে। সব ভাইদের মধ্যে ফোনাফুনি হতে থাকে, বোনেরাও ইনভলভ হয়ে যায়, তাদের ছেলেপুলেরাও মজা নিতে থাকে, বলে, বাবা তুমি কত টাকা পাবে, যাকে বলে ফুল এন্টারটেনমেন্ট। এইভাবে বছরে বছরে বাড়ির রেট বাড়তে থাকে, আবার দুই ভাইয়ের ডিমান্ডও বাড়তে থাকে। দুই ভাইয়ের চাহিদাটা জোগানের থেকে এত বেশি যে বাড়ি বিক্রির কথা এখন সবাই ভুলে গেছে। রায়পুরে দুই ভাইয়ের ছেলেপুলেরাও বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, বিয়েও হয়ে গেছে। তবে বাড়ি এখনও বিক্রি হয়নি। দুই ভাইয়ের ডিমান্ডের সঙ্গে কেউ গলা মেলাতে পারে না, আবার ঝগড়াও করতে পারে না। দেখতে দেখতে বড় ভাইয়ের মৃত্যু হলো। একে একে সকলেরই ডাক পড়তে লাগলো পরপারে। এরপর সাকুল্যে রায়পুরে দুই ভাই বেঁচে রইল। তাদের রেষারেষি এখন চরমে, কেউ কারো মুখ দেখে না, দুই বউই পরস্পরের নিন্দা করে। তাদের ছেলেরাও রায়পুরের বাইরেই চাকরি করে। দুই বাড়িতেই তান্ত্রিকের আসা যাওয়া, কালা জাদু এইসব চলে। কী লাভ হয় কেউ জানে না। এর মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই, উপরের ভাই মাঝরাত্রিরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। এখন বাকি রইল সাকুল্যে নিচের তলার ভাই, তাঁরও বয়স হয়েছে, তিনিও বছর 2 আগে গত হয়েছেন। এখন শুধু দুই বউ বর্তমান, সবিতা আর মলি। তারা সব সময় চুলোচুলি করে, নিচের বাগানের গাছের আম নিয়ে ঝগড়া করে, অথচ খাবার লোক নেই। তাও কার ভাগে কতটা পড়বে তাই নিয়ে ঝগড়া। নিচের তলার ছেলে রায়পুরেই চাকরি করে, বাপ্পা, সে বউ বাচ্চা নিয়ে ওখানেই থাকে। এবার হলো আসল মজা। সবচেয়ে বড় ভাইয়ের ছেলে, তারও বয়স হয়েছে, এবার সে ব্যাটনটা হাতে তুলে নিল। সে থাকে মুম্বাইতে, সে সোজা রায়পুরে হাজির হলো। এখন তার দুই কাকি ওই বাড়িতে থাকেন, আর নিচের তলার এক ছেলে, তার বউ আর তার ছেলে থাকে। ধরা যাক বড় ভাইয়ের ছেলের নাম তাপস। সে বলে, আমাদের উপরের জেনারেশন তো সব শেষ, এখন আমরা ভাই বোনরা এই বাড়িটার ডিসিশন নেব। বিক্রি বাটা করে যা দাম পাওয়া যায় তা আমাদের জেনারেশনের ভাই বোনেরা ভাগ করে নেবে। মনে হয় বুড়ো কর্তা স্বর্গ থেকে হাসছেন। নিচের তলার যে ছেলে বাপ্পা ওখানে থাকে, সে বলে, হ্যাঁ দাদা, আমি ব্যবস্থা করব। এই ছেলেটা মহা শয়তান, তবে আমার 70-80 লাখ টাকা চাই। আর উপরতলার ছেলে বলে, আমার তো একটা ফ্ল্যাট চাই। মানে এরা ছোটোর থেকে বাবাদের যা দেখে এসেছে তাই রেপিটেশন করছে। বর্তমান যুগ, সবাই বিভিন্ন জায়গায় থাকে। 6 ভাই ছেলেপুলে নিয়ে প্রায় 10-12 জন। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হলো,
প্রতি শনিবার একটা করে মিটিং হয়। কথা আর এগোয় না। দুই বউ যে এখানে থাকে কারো বনিবনা নেই। একজনের আড়ালে অন্যজন নিন্দা করে। মুখোমুখি হলে সেই তুতু ম্যামে, তুমুল ঝগড়া। কারো চুলের গোছা উড়ে এসে যদি অন্যজনের জায়গায় পড়ে তাই নিয়েও ঝগড়া। আবার এদেরকে যদি বলো বাড়ি বিক্রি করে নিজের নিজের ফ্ল্যাটে গিয়ে থাকো, তাও থাকবে না। এটা ওদের একটা আনন্দের খোরাক, এইটা ছাড়া ওরা বাঁচতে পারে না। আবার নিচের তলার বাপ্পার বউ, সেও দেখতে দেখতে ওই রকম হয়ে গেছে। শাশুড়ির সাথে কথা বলে না, দেখলেই মুখ বেঁকায়, কিন্তু একসাথে থাকে। এগুলো হলো ওদের এন্টারটেনমেন্ট। ওদের বাড়ি বিক্রিটাও তাই। মাসে মাসে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বড় বড় কথা বলে, কাজের কাজ কিছুই হয় না। বড় ভাইয়ের ছেলে তাপস আমাদের বাড়িতে আসে। সে বলে, এখন ফুল এন্টারটেনমেন্ট চলছে বৌদি, এন্টারটেনমেন্ট জিন্দাবাদ।